তো আমরা প্রথম যে ইয়েটা ছিল, যে গুণগত রসায়নের প্রথম যে টপিকস গুলো আসছিল এই টপিক গুলা শেষ করছি। যে আমাদের হুম। কণিকা, পরমাণু কণিকা, দেন হইলো মডেল, দেন হইলো আমাদের ওই যে শক্তি নির্ণয়, শক্তি, তারপর ব্যাসার্ধ, তারপর আমাদের কি বেগ, বেগ। এর এইগুলো আমরা শেষ করছি। ঠিক আছে, দেন আইসোটোপ, আইসোবার এইগুলো আমরা শেষ করছি, আইসোটোপ, আইসোবার এইগুলো শেষ করছি। এখন আমাদের যে দ্বিতীয় যে স্লাইডটা আছে, মানে এই যে আমাদের দ্বিতীয় যে ইয়েটা গুণগত রসায়নের যে ইউনিটটা, এইটা হলো আমাদের কোয়ান্টাম বলবিদ্যা। কোয়ান্টাম বলবিদ্যা আমরা জানি, বা কোয়ান্টাম মেকানিক্স। এই স্লাইডটা বা এইখানের যে টপিকসটা এটা ইম্পর্টেন্ট। এইখান থেকে তুমি আর একটা সিকিউ থাকবে, এটা এইচএসসি তে পাবে, এইচএসসি 27-এই একটা সিকিউ থাকবে। এবং তুমি এমসিকিউ তো তোমার এডমিশন, এইচএসসি টু এডমিশন এমসিকিউ পাও, এটা কনফার্ম কাজ। এইচএসসি 27-এ তুমি সিকিউ পাচ্ছ, এবং এইচএসসি টু এডমিশন তুমি এইখান থেকে এমসিকিউ পাও। তো আমাদের জন্য এই টপিকসটা বা এই অধ্যায়টা বা এই রিলেটেড থিওরিটা ইম্পর্টেন্ট। তো প্রথমত আসি যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব তে দেখি আমরা বিজ্ঞানী প্লাঙ্কে কি বলছেন কোয়ান্টাম নিয়ে, ওনার যে ইয়েটা। প্রথমত বলছেন কি, দেখো, প্রথম যেটা বলছেন যে কোনো বস্তু দ্বারা শক্তির শোষণ, সরি, শক্তির বিকিরণ বা শোষণ প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে ঘটে না। ধরো কোনো একটা বস্তু, যে কোনো বস্তু, এই বস্তু যে শক্তি শোষণ করে বা তোমার বিকিরণ করে, সেটা নিরবিচ্ছিন্ন ভাবে ঘটে না। নিরবিচ্ছিন্ন বলতে কি, কন্টিনিউয়াস, সেখানে কোনো বাধাপ্রাপ্ত থাকবে না বা কোনো ইয়ে থাকবে না, ব্রেক হবে না। তো তো উনি বলছেন যে কোনো নিরবিচ্ছিন্ন ঘটনা ঘটবে না, অবভিয়াসলি একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে। এবং এই যে শক্তির বিকিরণ বলো আর শোষণ বলো, সর্বদা একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিত। তার মানে বুঝলাম যে শক্তির শোষণ বা বিকিরণ আমাদের নিরবিচ্ছিন্ন হবে না। আর বিচ্ছিন্ন হলো সেই যে শক্তিটা, সেটা হবে একটা স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গণিত। লাইক দ্যাট, ধরো এইচ নিউ, নিউ এর সাথে আমরা পরিচিত আছি। হুম। এই নিউ, নিউ কি বলছিলাম, নিউ দ্বারা বোঝায় কম্পাঙ্ক, কম্পাঙ্ক। হুম। তাকে নিউ বলা হয়, কম্পাঙ্ক। তাহলে এইচ নিউ একটা শক্তি, বা টু এইচ নিউ এটাও একটা শক্তির ভ্যালু, ওই যে নিরবিচ্ছিন্ন বিচ্ছিন্ন শক্তির ভ্যালু। কিন্তু কখনো সেটার মান 0.5 এইচ নিউ বা 1.4 এইচ নিউ হবে না। বুঝতে পারছো, কারণ 1.4 বা জিরো হুম। পয়েন্ট ফাইভ এইগুলো হলো তোমার কি, যে দশমিক। বাট আমাকে বলছে কি পূর্ণ সংখ্যার গুণিতক হবে, অর্থাৎ এইচ নিউ এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে। তো বাংলা ভাষায় তুমি লিখতে পারো বুঝতেছি। এন এইচ নিউ, এন এইচ নিউ। হুম। এখানে এন হলো একটা পূর্ণ সংখ্যা, এন বিলংস টু। তো এই যে স্বল্প পরিমাণ শক্তির শোষণ বা বিকিরণ যাই বলা হয় না, এই নির্দিষ্ট শক্তিকে বলা হয় কোয়ান্টাম। আর আলোর ক্ষেত্রে এই কোয়ান্টামকে বলা হয় ফোটন, যেটা আইনস্টাইনের নাম দিচ্ছি, আইনস্টাইন। এইটা আমরা পাইবো এই যে ফিজিক্স সেকেন্ড পেপার ও সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায়ে পাবো। আচ্ছা, এখন প্রতিটি কোয়ান্টামে যে শক্তি থাকে তার তরঙ্গের কম্পাঙ্কের সমানুপাতিক। এখন দেখো এই যে প্রতিটি কোয়ান্টামের শক্তি, কোয়ান্টামের শক্তি, শক্তিটা হইলো শক্তি বলতে, বা তুমি বলতে পারো শোষিত বা বিকিরিত শক্তিটা, শক্তিকে যদি তুমি ই দ্বারা রিপ্রেজেন্ট করো, এই ইটা বলছে কি কম্পাঙ্কের সমানুপাতিক। এবং ওই সমানুপাতিক উঠিয়ে আমাদের যেটা প্লাঙ্কে দিচ্ছেন, এর জন্য এখানে এইচ ইউজ করা হয়েছে, এবং এই এইচটাকে বলা হয়েছে প্লাঙ্কের গুণ। ওকে। প্লাঙ্কের গুণ। তার মানে আমরা বলতে পারি শোষিত বা বিকিরিত শক্তি ই ইজ ইকুয়াল এইচ নিউ। এইচ এর মান কত, এখন কিন্তু আমরা এসআই ইউনিটে বসাবো, এইচ এর মান এইটা বসাবো। আর ওকে। ওই যে আমরা বেগ বা বলো তোমার কক্ষপথের শক্তি বা আমরা ব্যাসার্ধ, তখন এইচ এর মান বসাই আমরা সিজিএস ইউনিটে। এখন আমরা যাবো সব সব এসআই ইউনিট। বেশ। ওকে, তাহলে প্লাঙ্কের ধ্রুবকের মান কত, 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ড। নিউটা হয়তো বা আমাদের বলতে পারে। তো এখান থেকে আমরা আরো কিছু অ্যাডভান্স স্টাডি করি, এইটা তো অনেক আগের পিডিএফ। এখান থেকে আরো কিছু অ্যাডভান্স জিনিসপত্র আমরা দেখি। তো আমরা একটু আগে জানলাম শোষিত বা বিকিরিত শক্তি, শোষিত বা বিকিরিত শক্তি, বিকিরিত শক্তি ই সমান আমরা লিখতে পারি কি এইচ নিউ লিখতে পারি। আর নিউ কি আমরা জানি কম্পাঙ্ক, হুম। নিউ আমাদের কি রিপ্রেজেন্ট করে, নিউ আমাদের কম্পাঙ্ককে রিপ্রেজেন্ট করে, কম্পাঙ্ক। ওকে ফাইন। আমরা যদি ভুল না করে থাকি, জানি না তুমি এটা পড়ছো কিনা, আমরা ফিজিক্স 9 ক্লাস 9 আমরা ফিজিক্সের কত অধ্যায়? সপ্তম অধ্যায় ছিল মেবি, তরঙ্গ মনে হয় শব্দ। হুম। সেখানে আমরা পড়ছিলাম বি সমান, পড়ছিলাম কি এফ ল্যামডা পড়ছিলাম না?
এফ ল্যামডা। ইয়েস। বিটা কি ছিল আমাদের বেগ ছিল। বেগ আছে। এফটা কি ছিল আমাদের কম্পাঙ্ক ছিল। কম্পাঙ্ক। আর এটা কি ছিল আমাদের আর তরঙ্গ ল্যামডা দৈর্ঘ্য। ছিল তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। Okay, আচ্ছা। এখন আমরা যে জিনিসপত্র এই যে এখানে শোষিত বা বিকিরিত শক্তি এইটা অ্যাকচুয়ালি নির্দেশ করে আলোর শক্তি, আলোক শক্তি। বা এটাকে যদি তুমি আলোক শক্তিও না বলে এটাকে যদি তুমি অন্যভাবে বলতে চাও তাহলে সেটা হলো তাড়িত চুম্বকীয় তরঙ্গ, চুম্বকীয় শক্তি, তাড়িত চুম্বকীয় শক্তি। ওকে। তো তাড়িত চুম্বকীয় শক্তি। তো এই যে তাড়িত চুম্বকীয় শক্তি বা তাড়িত চুম্বকীয় তরঙ্গ বা আলোক তরঙ্গ যাই বলো না কেন, তাদের বেগ, তাদের বেগকে রিপ্রেজেন্ট করা হয় সি দ্বারা। আলোর বেগকে রিপ্রেজেন্ট করা হয় সি দ্বারা। তাইলে আমি এই ইকুয়েশনটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করি তাইলে লিখতে পারি সি সমান নিউ ল্যামডা। আর নিউ সমান আমরা লিখতে পারি সি বাই ওকে। ল্যামডা। এই অংশটুকু কি বুঝতে পারছি? ল্যামডা। আলোর বেগ কিন্তু আমরা জানি, হুম। আলোর বেগের মান কত? 3.18 × 10⁻⁸ টেন টু টেন টু দি পাওয়ার 8 টাইমস ইনভার্স 1। সরি, 3 × 10⁻⁸। হুম। তারপর নিউ সমান আমরা লিখতে পারি কি সি বাই ল্যামডা। তাহলে এই ইকুয়েশনে তুমি ল্যামডা। চাইলেই লিখতে পারো, দেখো ই সমান লেখা যায় 8 × সি বাই ল্যামডা। বুঝা গেল? হুম। হুম। বুঝছি না? বুঝছি। বুঝছি ভাই। তাহলে এই ই এর পরিচয় কি? শোষিত বা বিকিরিত শক্তি। হুম। আচ্ছা, এটা মাথায় রেখে শোষিত বা বিকিরিত শক্তি। এখন আসো আরেকটু অ্যাডভান্স লেভেল। আমরা ওই দিন শক্তি স্তরে যখন পড়ছিলাম, তুলি মনে থাকার কথা। ধরো এই একটা শক্তি স্তর, এই আরেকটা শক্তি স্তর। ওকে। তাইলে এইটার শক্তিকে ধরে নিলাম আমি ই 2, আর এইটার শক্তিকে ধরে নিলাম আমি ই 1। তাহলে ই 1 এবং ইওয়ান। ই 2 এইগুলো আমরা কিন্তু বের করতে পারি ওই যে ফর্মুলা দ্বারা, জেড স্কোয়ার হুম। সামথিং সামথিং। এখন হুম। শক্তির শোষণ কোন সময় হয় বলছিলাম? সব। ইয়েস। শক্তির শোষণ কোন সময় ঘটবে? নিজের ইউ ওয়ান কক্ষপথটাকে থেকে, উপরে কক্ষপথে গেলে। ই 1 থেকে ই 2 তে গেলে নাকি ই 2 থেকে ই 1 এ আসলে? ইওয়ান থেকে এইটুতে গেলে। Yes. তাহলে শক্তির শোষণ ঘটবে যদি যে প্রথম ও দ্বিতীয়তে যায়, মানে নিম্ন টু উচ্চ থেকে, হুম। উচ্চ থেকে। আর শক্তির বিকিরণ, ইটু থেকে ইওয়ান। বিকিরণ মানে উচ্চ টু নিম্ন। নো। ঠিক আছে? তাইলে এই যে শক্তির শোষণ হুম। বা বিকিরণ সেটা আমরা কিভাবে বের করতাম? ডেল ই। ধরো শোষণ যদি হইতো তাইলে আমরা বলতাম যে শোষণ মানে হইলো যে নিম্ন টু উচ্চ, মানে ই 1 বাই, মানে জাস্ট ভ্যালুটা বের করতাম, ই 2 মাইনাস ই 1। বুঝা গেল? ইওয়ান। হুম। ও, তাইলে এইটাই তো, এইটা এই যে ডেল ই মানে কিটা? শোষিত বা বিকিরিত শক্তি। হয়। শোষিত বা বিকিরিত শক্তি পাইলাম কি আমরা? ডেল ই। এটা তো আমরা এর আগের ক্লাসে আমরা দেখছি, রাইট? হুম। আচ্ছা। হয়। আর এখন পাইলাম কি আমাদের প্লাঙ্কের মতে শোষিত বা বিকিরিত শক্তি। বিকিরিত শক্তি ই সমান আমরা পাইছি এইচ নিউ, পাইছি না? হুম। ওকে। তাইলে তুমি চাইলেই এখন ডেলি সমান, ডেলি সমান ই লিখতে পারো বা এইচ নিউ লিখতে। কি জন্য বললাম? এটা দেখবা দেন, তোমার যদি ডাটা দিয়ে দেয়, পর্যাপ্ত ডাটা দিয়ে দেয়, তোমাকে বলতে পারে শোষিত মানে দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে কি পরিমাণ শক্তি শোষিত হয়, সেই শক্তির তরঙ্গ বা সেই শক্তির কম্পাঙ্ক বের করছে। তাইলে দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে তুমি তো ইকুয়েশন মানে ডেভেলপ করে তুমি এটা বের করে ফেলতে পারবা। এখন তোমাকে তো প্রশ্ন করছে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য কত, সেটা বের করার জন্য তখন কিন্তু আবার এইচ নিউ এই ফর্মুলাটা হুম। নিয়ে আসতে। বুঝাইতে পারছি? হুম। আসলে। হ্যাঁ। তাহলে প্রশ্নগুলো যদি একটু ঘুরিয়ে দিতে চায় বা আপডেট দিতে চায় এইভাবে দিতে পারো, এবং অনেক বোর্ডেই প্রশ্নগুলো যদি দেখো তাহলে এইভাবে প্রশ্নগুলো পাইবে। এজন্য এইখানে আমি একসাথে অ্যাড করে দিলাম আর কি, যেন আগের যেন এটা এইটার সাথে এটা কানেকশন আছে। ওকে। তো তো বুঝছি এটা, বুঝলাই? বুঝছি ভাই। বুঝলেন। ওকে। আচ্ছা, এখন আসি ফুটন। হোয়াট ইজ ফুটন? তো আলোক শক্তি কোনো পদার্থ হতে বিকৃত হওয়ার সময় নিরবিচ্ছিন্নভাবে বের না হয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন প্যাকেট বা শক্তি হিসেবে বের হয়। এই বিকৃত একক পরিমাণ,
এই বিকিরিত শক্তির একক পরিমাণকে ফোটন বা আলোক এক কোয়ান্টাম শক্তি বলা হয় আর কি। তার মানে এক কোয়ান্টাম শক্তি মানেই হইলো আমাদের ফোটন আর ফোটন, দ্যাটস মিন ওই বিকিরিত শক্তির ইউনিট বলতে পারো তুমি। ওকে, ওকে। এখন আসি আমরা ডিব্রগলির সমীকরণ। ডিব্রগলির সমীকরণ বা তোমার দ্বৈত ধর্ম, দ্বৈত ধর্ম, ইলেকট্রনের দ্বৈত ধর্ম বা আলোর দ্বৈত ধর্ম। ঠিক আছে, ইলেকট্রন বা আলোর দ্বৈত ধর্ম উনি প্রদান করেন। দেখো ডিব্রগলি সাহেব উনি কি করছেন, আমরা যখন বুরের পরমাণু পড়ছিলাম, বুরের মডেল পড়ছিলাম, বুর মডেল, বুর মডেল হুম। বা তোমার রাদারফোর্ড মডেল, এই দুইটা মডেলে, বুর বা রাদারফোর্ড যাই বলো না ওখানে, এই দুইটা মডেলে, রাদারফোর্ড, এই দুইটা মডেলে কিন্তু ইলেকট্রনটাকে কণা হিসেবে কল্পনা করা হয়েছে, কণা মানে একটা পার্টিকেল, বুঝতে পারছি। হুম। আর প্লাঙ্কে, ইয়েস। প্লাঙ্কে আমাদের ওই ইলেকট্রনটাকে হিসাব করছেন তরঙ্গ ফাংশন, তরঙ্গ ফাংশন। তার মানে বুড়ে ইলেকট্রনটাকে কণা হিসাব করছেন আর প্লাঙ্কে হিসাব করছেন তরঙ্গ ফাংশন। এখন দেখো একটা কণার ধর্ম এবং একটা তরঙ্গের ধর্ম কিন্তু ডিফারেন্স। তার মানে একই ইলেকট্রন, কোন মানে তরঙ্গ মানে, তো জিনিসটা কি রকম হয়ে যায়। তো এই দুইটার কানেকশনটা, অর্থাৎ ইলেকট্রনের মধ্যে কোনা ধর্ম বিদ্যমান এবং তরঙ্গ ধর্ম বিদ্যমান, এই দুইটার কানেকশনটা বা এই যে আমাদের দ্বিচারিতা, এই দ্বিচারিতা দূর করছেন ডিব্রগলি ওনার এই সমীকরণ দ্বারা। এই জন্য এটাকে বলা হয় দ্বৈত সমীকরণ। ওকে, মানে ওনার মতবাদ অনুসারে আলোর বুঝতে মধ্যে, পারছি। ইলেকট্রনের মধ্যে কোনা ধর্ম বিদ্যমান, তরঙ্গ ধর্ম বিদ্যমান। তো দেখি আমরা এখন কি করছেন। আমরা একটু আগে শিখছি যে প্লাঙ্কের যে সমীকরণ ই সমান হইলো, আমরা এইচ নিই, তাইতে লেখা আছে, পিডিএফ তো হুম। আছে। ই সমান আমরা জানি এইচ নিউ, প্লাঙ্কের সমীকরণ। আবার আইনস্টাইনের বোর শক্তি সমীকরণ থেকে জানি আমরা কি, ই সমান হইলো এম সি স্কোয়ার। এমসি স্কোয়ার। ইয়েস, আইনস্টাইন এটা বিখ্যাত সমীকরণ, ই সমান এম সি স্কোয়ার। হুম। এখন দুইটাই কি একটা ইলেকট্রনের জন্য বা একটা যে কোনো একক বস্তুর জন্য আমরা ইকুয়েশনটা ডেভেলপ করছি, তুমি দুইটাই শক্তি। তার মানে তুমি বলতে পারো এইচ নিউ সমান হলো হুম। এম সি স্কোয়ার। বা আমরা এটাকে লিখতে পারি, দাও এইচ সমান নিউ সমান লিখতে পারি সি বাই ল্যামডা এম সি স্কোয়ার। তাহলে সি সি তো বাদ, এম সি, বা তাইলে ল্যামডা সমান আমরা লিখতে পারি কি এইচ বাই এম সি। এখন দেখো সি কি একটা ব্যাককে রিপ্রেজেন্ট করে, হুম। ব্যাক। তাহলে আমরা লিখতে পারি ল্যামডা সমান হলো এইচ বাই এম বি। তখন এই যে এমবি, এমবি হলো ভরবেগ, ভরবেগ হইলো যে কোনো একটা কোণার একটা ধর্ম, বিশেষ ধর্ম হইলো গিয়ে তার ভরবেগ। আর ল্যামডা হইলো গিয়ে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যটা হইলো একটা তরঙ্গ ফাংশনের ধর্ম। তার মানে তুমি এখান থেকেই বলতে পারো যে এটা তো একটা ইলেকট্রনের কথা, তার মানে একটা ইলেকট্রনের কথা একটা ইকুয়েশনের মধ্যেই দেখো তুমি, একটা তরঙ্গ ধর্ম পাইছো আর একটা কি পাইছো, কণা ধর্ম পাইছো। এইটা দ্বারা আলাদা। কণা ধর্ম, আর এটা হলো আমাদের তরঙ্গ ধর্ম, তরঙ্গ ধর্ম। বুঝা গেল? হুম, বুঝছি। Okay. এই হইলো আর কি। আর এটাকে বলা হয়, এই যে ল্যামডাটাকে বলা হয় ডিবক্লির তরঙ্গ দৈর্ঘ্য আর কি। বুঝতে পারছি? জি ভাই। এই হইলো এই ডিবক্লির তরঙ্গ দৈর্ঘ্যের ইকুয়েশন। তাই এমবি কে পি দ্বারা অনেক জায়গায় রিপ্রেজেন্ট করে, এই জন্য ল্যামডা সমান লিখতে পারি আমরা এইচ বাই এমবি বা এইচ বাই পি। এখানে পি হইলো আমাদের বল। বলবেন। এখন দেখো আরেকটা হইলো, তুমি বইতে দেখো শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ আছে। তো এত হাবি জাবি এত কিছু শেখার দরকার নাই, জাস্ট ইকুয়েশনটা জানলেই হইবা। শ্রোডিঙ্গারে এটা দিয়ে দিয়ে আসে না, তো এটার জাস্ট ইকুয়েশন জানলেই আমাদের ওভারকাম হয়ে যাবে। বুঝছি? বুঝছি। হ্যাঁ। তো এ যাবৎকাল যা দেখলাম, এখন আসো আমাদের যে মূল টপিকস। মূল টপিকসটা হইলো আমাদের কোয়ান্টাম সংখ্যা। মূল টপিকস হলো আমাদের কোয়ান্টাম সংখ্যা। সংখ্যা। এইটা হইলো আমাদের অ্যাকচুয়ালি মূল টপিক, কোয়ান্টাম সংখ্যা। তো দেখো, আমরা যখন কারো অ্যাড্রেস জানতে চাই, তার মানে তার কি কি জানতে চাই, দেখো নাম জানতে চাই, তার বাসার ঠিকানা কই, বাবার নাম হাবি জাবি, এই সব কিছু জানতে চাই। ঠিক আছে না, কারো অ্যাড্রেস, হুম। তার কোনো পার্সোনাল অ্যাড্রেস।
এখন আমরা এখানে কাকে নিয়ে আলোচনা করছি, এখানে আমরা আলোচনা করতেছি ইলেকট্রনকে নিয়ে। দ্যাটস ওয়াই আমাদের একটা ইলেকট্রনের, ধরো তোমার 4 নং ইলেকট্রন বা 5 নং ইলেকট্রন বা যে কোনো একটা পরমাণু, 1 নং ইলেকট্রন, 2 নং ইলেকট্রন, সেটা কোথায় আছে সেটাও আমাদের জানা জরুরি। বা সেটারও যদি পরিচয় জানতে চাই, অবভিয়াসলি তারও একটা নাম ঠিকানা এইভাবে কোনো কিছু জানা প্রয়োজন। তো এই যে ইলেকট্রনের যে অ্যাড্রেস গুলো আমরা জানি, মানে কোন কক্ষপথে আছে, কোন উপশক্তি স্তর আছে, এই যে অ্যাড্রেস গুলো জানি, সেটাই রিপ্রেজেন্ট করে আমাদের কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যাকে তুমি বলতেই পারো অন্য ভাষায় যে ইলেকট্রনের অ্যাড্রেস বা ঠিকানা, ইলেকট্রনের ঠিকানা। ওকে। তো ঠিক এই আছে। যে ইলেকট্রনের ঠিকানা, এই ইলেকট্রনের ঠিকানার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ তুমি একটা ইলেকট্রনের জন্য, মানে ইলেকট্রনের ঠিকানাটা পূর্ণাঙ্গভাবে একটা ইলেকট্রনের ঠিকানা পাইতে হলে তোমার 4টা তথ্য জানলেই তুমি একটা ইলেকট্রনের পূর্ণাঙ্গ ঠিকানা পেয়ে যাবা। সো এই 4টা মানে জিনিসপত্র আছে, এই 4টাকে বলা হয় আমাদের, তাইলে আমাদের কোয়ান্টাম সংখ্যা হলো 4টি। 4টি কি কি আমরা ফার্স্ট অফ অল দেখে নিই। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেন হইলো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। দেন হইলো আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। দেন হইলো আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই হইলো এই 4টা। একটা ইলেকট্রনের যদি তুমি এই 4টা কোয়ান্টাম নাম্বার জানো, তাহলে ওই ইলেকট্রনের তুমি প্রপার একটা পরিচয় পেয়ে যাবা। একটুকু বুঝতে পারলাম? জি ভাই। ওকে। তাহলে কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশন হইতে পারে, আমরা কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশনটা যদি দেখি এখন একটু, তাহলে দেখো যে ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশক এবং ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক রাশি 4টিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। এই কোয়ান্টাম সংখ্যা হলো 4টা, এখানে আমি লেখা দিচ্ছি। তো এখন চলো আমরা প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশন বা ঠিক আছে। প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এখন জানার ট্রাই করি। তো প্রথমে আমরা শুরু করি প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা এনাদার কি কি নাম আছে সেগুলো আমি লিখে দিই। এইটাকে বলা হয় শক্তি স্তর সংখ্যাও বলতে পারো, কক্ষপথ সংখ্যাও বলতে পারো। ওকে। তো এইটার নাম হলো গিয়ে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর সংখ্যা বা কক্ষপথ সংখ্যা, হোয়াট এভার যাই বলো না কেন। তো ইলেকট্রন সম্পর্কে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, সেই কক্ষপথ সংখ্যা প্রকাশক রাশিকেই বলা হয় আমাদের কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে। সংখ্যা। একে এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়, করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন বিলংস টু পূর্ণ সংখ্যা, অর্থাৎ এন এর মানটা হবে আমাদের 1 2 3 4 5 ডট 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 ইটিসি। বুঝা গেল? এন হইলো আমাদের পূর্ণ সংখ্যা, এন এর মান জি হবে ভাই। 1 2 3 4 5 ইটিসি। ওকে। তাহলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা রিপ্রেজেন্ট করেছি, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা রিপ্রেজেন্ট করে কক্ষপথের আকার। অর্থাৎ এন এর মান যত বেশি বড় হবে, কক্ষপথের আকারও কি হবে তত বেশি বড় হবে। বড় হবে। ঠিক আছে। তাই এইটা আমাদের কি করে কক্ষপথের আকার নিয়ে গেছে, কক্ষপথের বা শক্তি স্তরের আকার নিয়ে গেছে। আকার, বুঝা গেল? অর্থাৎ দুইটা ইলেকট্রন নিলে হুম, কোনটার আকার বড় কোনটার আকার ছোট, সেটাই রিপ্রেজেন্ট করে আমাদের এন দ্বারা। তা বুঝলাম আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। বুঝছি। এখন আসো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, একে এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এল, এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা। এখন দেখো তুমি তো জানলা যে কক্ষপথ, তো আমরা জানলাম যে এইভাবে একটা কক্ষপথ। ওকে, বৃত্তাকার একটা কক্ষপথ, ঠিক আছে। আচ্ছা। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা তাইলে অ্যাকচুয়ালি কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা হইল, ধরো আমরা একটা বিল্ডিং, ওকে, এই একটা বিল্ডিং ধরো 2 তলা 3 তলা এইভাবে আছে। হ্যাঁ, বিল্ডিং এর মধ্যে তুমি 2 তলায় গেছো, 2 তলা, তাইলে দ্বিতীয় তলাটা ধরতে পারো তুমি এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। কেন? এখন 2 তলার মধ্যে আমাদের, মানে ধরো
কোন রুমে যাবে, ধরো রুম নাম্বার তোমার 203 বা 201, 202, 203, এইভাবে আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট করা থাকে রুমগুলা, ঠিক আছে না, যে কোনো একটা বিল্ডিং এর। তাইলে এই যে আমাদের 201, 202, 203, এই জিনিসগুলা এইখানে আমরা রিপ্রেজেন্ট করছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যায়। বুঝা গেল? অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা আরো কিছু উপ শাখায় বিভক্ত আছে আর কি, এইগুলাকে রিপ্রেজেন্ট করে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে বলা হয় উপশক্তি স্তর। এইটা সংখ্যা দ্বারা বলা হয় উপশক্তি স্তর বা সাবসেল। সাবসেল। তো এইটা দ্বারা বোঝায়, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় মানে কক্ষপথের আকৃতি নির্দেশ করে। কক্ষপথের আকৃতি আমরা এখনই দেখবো, উপশক্তি স্তর আকৃতি নির্দেশ করে কক্ষপথের আকৃতি। তার আগে দেখে নেই আমরা এল এর মান কি কি হইতে পারে। এল এর মান, তাহলে এল এর মানটা হয়, মান হবে 0 থেকে শুরু করে 0 to n-1 পর্যন্ত। n-1 পর্যন্ত। এন তো কি, ওই যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখলাম, ওই প্রধান কোয়ান্টাম সংখ্যা। তার মানে এল এর মানটা হবে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। এতটুকু বুঝছি? তাহলে বুঝছি। Okay. এখন দেখো এল এর বিভিন্ন মানের উপর ভিত্তি করে আমাদের উপশক্তি স্তর, ধরো এল এর মান 0, এল এর মান 0 হলে উপশক্তি স্তর, উপশক্তি স্তর হয় আমাদের এস। এল এর মান 1 হলে উপশক্তি স্তর হয় আমাদের পি। এল এর মান 2 হলে উপশক্তি স্তর হয় আমাদের ডি। এল এর মান 3 হলে উপশক্তি স্তর হয় আমাদের এফ। তাহলে বর্তমানে প্রচলিত এই 4টা উপশক্তি স্তরই আছে। এখন তো এর আকার কি, এস এর আকার হইলো আমাদের গোলাকার বা বৃত্তাকার। গোলাকার বা বৃত্তাকার। পি এর আকার কি, পি এর আকার হইলো আমাদের ডাম্বেল আকার। ডাম্বেল আকার। ডি এর আকার কি, ডি এর আকার হলো ডাবল ডাম্বেল। আর এফ এর আকার হইলো কমপ্লেক্স বা জটিল। তো ওই যে আমি বলছিলাম কি নির্দেশ করে, আমাদের আকৃতি নির্দেশ করে, কক্ষপথের আকৃতি নির্দেশ করে। বেশ করে। আচ্ছা, এখন দেখো তাদের কিন্তু ইলেকট্রন ধারণ ক্ষমতার একটা ক্যাপাসিটি আছে। এসে কিন্তু আমাদের হুম। 2টা ইলেকট্রন ধারণ করতে পারে। পি এ পারে হইলো আমাদের 6টা, ডি এ পারে হইলো আমাদের 10টা, আর এফ এ পারে হইলো আমাদের 14টি 14টা মনে হয়। ইলেকট্রন ক্যাপাসিটি। বুঝা গেল? হুম। এই, তার মানে হইলো আমাদের এই যে 4টা উপশক্তি স্তর, ক্লিয়ার? এগুলো কিন্তু উপশক্তি স্তর, নট অরবিটাল। ক্লিয়ার। উপশক্তি স্তর এন্ড বুঝতেছি। অরবিটাল দুইটা কিন্তু আলাদা জিনিস। বুঝা গেল? হুম। আহ, এখন তোমাকে বলতে পারে, দেখো পরীক্ষায় একটা প্রশ্ন করতে পারে এখান থেকে, যে ধরো 2p সম্ভব হলেও 2d সম্ভব নয় কেন? সম্ভব নয় কেন? 2p সম্ভব হলেও 2d সম্ভব নয় কেন, ব্যাখ্যা করে। বা 2d সম্ভব নয় কেন, ব্যাখ্যা করে। তার মানে খুব সিম্পল আনসার, 2p। 2pর ক্ষেত্রে তোমার n এর মান কত? 2। n এর মান হইলো আমাদের 2। তাহলে n এর মান 2 হইলে l এর মান কত? l এর মান হবে 0 and 1। 1। ওকে, 0 and 1, নট 0 and 3। তাহলে এন এর মান যদি 2 হয়, তাহলে এল এর সম্ভাব্য মান হলো 0 and 1। তাহলে এল এর মান 0 হইলে আমরা জানি সেটা হয় এস, এবং এল এর মান 1 হইলে সেটা হয় পি। তার মানে 2s এবং 2p দুইটাই পসিবল। বুঝা গেল? এজন্য টু হুম। পি সম্ভব। এখন আসলে 2d। তাহলে এন এর মান যদি 2 হয়, তাহলে এল এর মান হইলো আমাদের 0 and 1। ক্লিয়ার? তাহলে এল এর মান 0 হইলে তোমার হুম। সেটা এস, এবং 1 হইলে সেটা পি। বাট ডি হতে হলে, এল এর মান হতে হবে আমাদের কত, 2। এজন্যই 2। টু ডি সম্ভব নয়। বুঝতেছি। বুঝা গেল? হুম। যেন 2p সম্ভব হলো, আমাদের 2d সম্ভব নয়। নয়। আচ্ছা। তার মানে আমাদের কি গেল, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার গেল। এখন চলো আমরা দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, একে এম দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়। তো এইটা কি, এই জিনিসটা হইলো ওই যে
পৃথিবীর একটা ঘূর্ণন আছে, আবর্তন আছে, এবং ইলেকট্রনও কন্টিনিউয়াসলি কি ঘুরছে। এই দুইটার ক্ষেত্রে দুইটা ঘূর্ণনশীল চার্জিত ঘূর্ণনশীল বস্তু যখন ঘুরতে থাকে তখন কিন্তু একটা চুম্বক ক্ষেত্রে ক্রিয়েট হয়, এটাকেই বলা হয় যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বুঝতেছি। দ্বারা অ্যাকচুয়ালি অরবিটাল রিপ্রেজেন্ট করে। অরবিটাল, অরবিটাল সংখ্যাও বলতে পারো, এই এম এর মানটাকে তুমি অরবিটাল সংখ্যাও বলতে পারো। এখন দেখো, আচ্ছা পরেই আমি বলি, সমস্যা নেই। মানে এম এর মানটা কি হবে? এম এর মান হবে, দেখো এম এর মান হবে -L টু 0 টু +L। এম এর মান হবে -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত। বুঝা গেল? বুঝছি। ওকে। তাহলে এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়? অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস। ত্রিমাত্রিক দিক বিন্যাস, দিক বিন্যাস, ত্রিমাত্রিক দিক বিন্যাস। আচ্ছা, এখন আসো আমরা তাহলে উপশক্তি স্তরের আন্ডারে অরবিটাল গুলা দেখো তাহলে। এখানে এম এর মানটা কিন্তু এল এর উপরে নির্ভরশীল, তার মানে আমরা বলতে পারি অরবিটাল উপশক্তি স্তরের উপরে নির্ভরশীল। ওই যে আমি বলছিলাম একটা বিল্ডিং এর ধরো তুমি 201 গেছো, 201 যাইবার পরে কি আছে এখানে? আরো অনেকগুলা রুম আছে না, কামরা আছে না, যেমন ড্রয়িং রুম, বেডরুম, হুম। কিচেন, এইভাবে। সো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে তুমি ধরতে পারো ওই ড্রয়িং রুম, বেডরুম, কিচেনের মধ্যে একটা কিছু। ঠিক আছে? ওকে। আর ওই যে একটা বিল্ডিং এর একতলা দুইতলা এইগুলাকে ধরতে পারে তুমি প্রধান শক্তি স্তর। আর বিল্ডিং এর মধ্যে এই যে মানে মানে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট আছে, থাকবো। ইয়েস, ওইগুলোকে তুমি ধরতে পারো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তো আমরা আছি যে কোনো একটা অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকার পরে যে কক্ষগুলো পাই সেইগুলো আনছি। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস। এখন আসো এস এর ক্ষেত্রে আমরা জানি কি এল এর মান কত? 0। তাহলে এম এর মান কত হবে? এম এর মান হবে 0। দ্যাটস ওয়াই এম এর একটাই মান আছে, তার মানে এস এর অরবিটাল হইলো একটা অরবিটাল সংখ্যা। তাহলে এস এর অরবিটাল সংখ্যা কয়টা? একটা। আচ্ছা, এখন আসো পি। পির ক্ষেত্রে এল এর মান কত আমাদের? 1। 1। তাহলে এম এর মান কত হবে? এম এর মান হবে -1, 0, +1। 1। ক্লিয়ার? তাইলে পির ক্ষেত্রে তাইলে আমাদের এম হুম। এর মান কয়টা পাইছি? তিনটা পাইছি, তার মানে পির অরবিটাল হলো তিনটা। তাহলে পির অরবিটাল তিনটা কি কি? পি এক্স, পি ওয়াই, পি জেড। বুঝছি। এখন দেখো ডি। ডির ক্ষেত্রে আমাদের এল এর মান কত? এল এর মান 2। তাহলে এম এর মান কত হবে? এম এর মান হবে -2, -1, 0, 1, 2। দ্যাটস ওয়াই এম এর মান কয়টা পাইছি? পাঁচটা পাইছি। এজন্যই ডির অরবিটাল হলো হুম। পাঁচটা। কি কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, দেন হলো ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার -এক্স স্কোয়ার। এই হলো ডির পাঁচটা অরবিটাল। তারপরে এফ। এফ এর ক্ষেত্রে এল এর মান কত আমাদের? 3। তাহলে এম এর মান কত হবে? এটার ক্ষেত্রে মান হলো 3। 0, 3 1, 2, -2। 3। তার মানে মান হলো 60টি। আর এটার ইয়ে নাই, এটা কমপ্লেক্স, এর জন্য ইয়ে করতে হয় না। একটুকু বোঝা গেছে? ওকে, বুঝছি। ওকে। এখন দেখো আমরা একটু আগে লিখছিলাম এটা কি, তুললে চান না? পিডিএফ আছে। পিডিএফও আছে। ও খালি। ওকে। দেখো একটু আগে আমরা লিখছিলাম যে এস এ দুইটা ইলেকট্রন ধারণ করে, পি এ 6টা, তারপর ডি এ 10টা, এফ এ 14টা। সেটা কিভাবে আইছে সেটাও আমরা এখান থেকে আমরা বলতে পারি। দেখো একটা জিনিস মাথায় রাখবা, প্রতিটা অরবিটাল, প্রতিটি অরবিটাল সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধারণ করতে পারে। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করে দুইটি, ধারণ করে দুইটি। অর্থাৎ একটা অরবিটাল দুইটা ইলেকট্রন ধারণ করে। তার মানে এখানে এস এর অরবিটাল কয়টা? এস এর অরবিটাল একটা না? একটা। তার মানে তার 1 × 2, দ্যাটস ওয়াই সে দুইটি ইলেকট্রন ধারণ করে। পি এর অরবিটাল হলো তিনটা, তার মানে 3 × 2, এর জন্য পি এর সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধারণ করে। ডি এর হলো পাঁচটা, 5 × 2, দ্যাটস ওয়াই 10টি। এবং এফ এর হলো আমাদের 7টা, 7 × 2, দ্যাটস ওয়াই তোমার 14টি। বুঝা গেল? বুঝতেছি। হুম। এজন্যই এফ এ দুইটা, পি এ 6টা, ডি এ 10টা, এবং এফ এ আমাদের 14টি ইলেকট্রন ধারণ করে। পরে। তাইলে গেল আমাদের কি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এখন আসো সংখ্যা। অরবিটাল এবং উপশক্তি স্তর, এর মধ্যে তফাৎ কি? অরবিটাল এন্ড উপশক্তি স্তর। মোস্ট অফ কেসে বা মোস্ট অফ টিচাররাই বলে থাকে যে অরবিটাল এন্ড উপশক্তি স্তর দুইটা সেম জিনিস, বাট রিয়েলিটি বলে যে দুইটা সেম জিনিস না। প্রথম কথা, অরবিটালটা আসছে আমাদের
থ্রি দিক মানে 3D ডাইমেনশনাল থেকে, এবং উপশক্তি স্তরের কনসেপ্টটা আসছে আমাদের 2 ডাইমেনশনাল থেকে। বুঝা গেল, অরবিটালের কনসেপ্টটা আসছে আমাদের 3 ডাইমেনশনাল থেকে, হুম, এবং উপশক্তি স্তরের ধারণা আসছে আমাদের 2 ডাইমেনশনাল থেকে। এখন অরবিটাল হইলো ধরো তোমার পি এর অরবিটাল, অর্থাৎ পি এক্স পি ওয়াই পি জেড, এইগুলো হইলো অরবিটাল। আর পি, এস, ডি, এফ এইগুলো হলো আমাদের উপশক্তি স্তর। এস পি ডি এফ এইগুলো হলো আমাদের ওকে। উপযুক্ত স্তর, আর পি এক্স পি ওয়াই পি জেড হলো আমাদের অরবিটাল। ওকে। আর প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2টি। আর উপযুক্ত স্তর এস এর 2টি, পি এর 6টি, ডি এর 10টি, এবং এফ এর হলো 14টি। বুঝা গেল? হুম, বুঝছি। না, এই হইলো আর কি অরবিটাল এবং উপযুক্ত স্তরের মধ্যে তফাৎ। আচ্ছা। এবং অরবিটাল সংখ্যা আমরা পাই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে, এবং উপশক্তি স্তরের সংখ্যা বা উপশক্তি স্তরের কনসেপ্ট পাই আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে। ঠিক আছে। এখন আসো আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, একে এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এখন একটা কক্ষপথের মধ্যে এটা দ্বারা বোঝায় যে ঘূর্ণন দিক আর কি, ঘূর্ণন দিক, অর্থাৎ ইলেকট্রনটা একটা অরবিটালের মধ্যে থেকে সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, সেটা রিপ্রেজেন্ট করে আমাদের এস দ্বারা আর কি। যাই হোক, এস ঘড়ির কাঁটার দিকে ঘুরুক বা বিপরীত দিকে ঘুরুক, এই এস এর ভ্যালু, এস এর মানটা অলওয়েজ হয় হয় প্লাস হাফ না হয় মাইনাস হাফ। বুঝতে পারছি? হুম। এস এর মানটা হয় প্লাস হাফ না হয় মাইনাস হাফ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হয় প্লাস হাফ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হয় মাইনাস হাফ। মাইনাস। বুঝা গেল? হুম। তো এই ছিল আর কি আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা আর কি। এইখান থেকে কিন্তু প্রশ্ন কিভাবে আসে একটু পরেই আমরা দেখবো। এখন চলো আমরা বইয়ের রিলেটেড পিডিএফ গুলো একটু দেখি। ও আরেকটা জিনিস, এখানে আরো কিছু জিনিস বলতে ভুলে গেছি। সেটা হলো দেখো, যদি তুমি কি জানো, প্রধান কোয়ান্টাম সংখ্যা জানো, তাহলে তার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n²। হুম। তোমাকে আমি নতুন লিঙ্ক দিচ্ছি, সেটাতে এড হয়ে যাবে। ওকে। তো আমাদের যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে দেয়, আমাদের যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে দেয়, ধরো এন এর মান, এখন বলে যদি ধরো পঞ্চম শক্তি স্তর সর্বোচ্চ কয়টি ইলেকট্রন ধারণ করতে পারবে, বা চতুর্থ শক্তি স্তর সর্বোচ্চ কয়টি ইলেকট্রন ধারণ করতে পারবে, দ্যাটস ওয়াই তুমি এন এর মান জানো। তাহলে একটা শক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n²। স্কয়ার। এটা আমরা ক্লাস 8 থেকে দেখে আসি। এরপরে দেখো আমাদের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি, চতুর্থ শক্তি স্তরে 32টি। এভাবে আমরা শিখছি। এখন তো প্রথম শক্তি স্তরকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে শেলও বলে। শক্তি স্তরকে অনেক সময় শেল বলে, প্রধান কোয়ান্টাম মানে কে শেল, এল শেল, এম শেল, এন শেল। কে শেল কখন হবে? প্রথম শক্তি স্তরকে কে শেল, দ্বিতীয় শক্তি স্তরকে এল, তৃতীয় শক্তি স্তরকে এম, এবং চতুর্থ শক্তি স্তরকে আমাদের এন শেল বলে থাকে। বুঝা গেল? হুম, বুঝছি। আচ্ছা। তারপরে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা, তো আর আমি বললাম ওই এফ পি ডি এফ। আচ্ছা। তারপরে হইলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এখানে ডেফিনেশন দেওয়া আছে। এখন দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর মানে বের করার ফর্মুলা, মানে কয়টা এম হবে সর্বোচ্চ, সেটা হলো দেন 2l+1। যেমন ধরো এল এর মান আমরা দেখছিলাম, যখন এল এর মান 2 হয় তাইলে এম এর মান পাইছিলাম কয়টা, 5টা পাইছিলাম। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে। তার মানে এইটা দ্বারা কি পাইছো, তুমি উপশক্তি স্তর সংখ্যা পাইছো। তাইলে তুমি চাইলে সহকারী কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে সেটা তুমি ফাইন্ড আউট করতে পারো। এই যে এম এর সাথে 2 দ্বারা গুণ করলে কিন্তু তুমি পেয়ে যাবে ইলেকট্রন ধারণ ক্ষমতা। আর আমরা জানি প্রত্যেকটা অরবিটালে 2টা ইলেকট্রন ধারণ করতে পারে, তার মানে 5টা অরবিটাল, তাহলে 5 × 2 দ্যাটস মিন 10টা। হুম। ওকে। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, ইএস উপশক্তি স্তরের ক্ষেত্রে কিন্তু চুম্বক ক্ষেত্রে কোনো প্রভাব নেই। এস এর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে কোনো প্রভাব নাই, প্রভাব নেই এস উপশক্তি স্তরে। আর গুণন তো আমি বললাম ওই প্লাস মাইনাস হাফ হয়। এখন দেখো এই যে 4টা কোয়ান্টাম সংখ্যা পড়ছে, এই 4টা কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য কি, অর্থাৎ এক একটা কোয়ান্টাম সংখ্যা কি কি রিপ্রেজেন্ট করে অলরেডি আমি সেটা বলেও দিচ্ছি, তবু আমরা দেখে নিই এখন পিডিএফ এর মধ্যে কিভাবে সাজানো আছে। প্রথম কথা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রনটি কোন কক্ষপথে অবস্থিত এবং তার আকার জানা যায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, দ্বারা ইলেকট্রনটি যে উপশক্তি স্তরে অবস্থিত তার আকৃতি জানা যায়। আকৃতি কি রকম, যেমন এস হইলে আমরা জানি কি তোমার গোলাকার, তারপর পি হইলে ডাম্বেল আকার, ডি হইলে ডাবল ডাম্বেল, এফ হইলে জটিল। দ্যাটস মিন আকৃতি জানি আমরা। তারপরে হলো চুম্বক হুম। কোয়ান্টাম সংখ্যা এম, দ্বারা ইলেকট্রনটি যে অরবিটাল অবস্থিত তার ত্রিমাত্রিক দিকবিন্যাস জানি। ত্রিমাত্রিক দিকবিন্যাস বলতে কি এক্স অ্যাক্সিস নাকি ওয়াই অ্যাক্সিস নাকি জেড অ্যাক্সিস নাকি কম্বাইন্ড অ্যাক্সিস, এইগুলা। এই যেমন ধরো ডি এক্স ওয়াই, এটা কি এক্স এবং ওয়াই
মানে এক্স এন্ড ওয়াই এর মাঝামাঝি এই তলে আছে, সেটা আমরা ভেক্টরে কিন্তু দেখছিলাম। বুঝা গেল? হুম। সো এটাকেই বলা বুঝছি। হচ্ছে ত্রিমাত্রিক অবস্থা। আচ্ছা, এখন দেখো, গুণন কোয়ান্টাম সংখ্যা এস দ্বারা আমরা ইলেকট্রনের নিজকের চারপাশের গুণন সম্পর্কে জানতে পারি। ওই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, সেটা আমাদের জানা পসিবল হয়। এই হলো আমাদের যে চারটা কোয়ান্টাম সংখ্যা শিখছিলাম তার তাৎপর্য বা গুরুত্ব। বুঝা গেল? বুঝতে পারছি। এখন আসো, এই যে আমি এইটাও দেখাইছিলাম কিন্তু, যে টু ডি অরবিটাল কি জন্য সম্ভব নয়, টু ডি কেন সম্ভব নয়। দেখো, কোন কক্ষপথে কোন নয়। উপকক্ষপথ অবস্থিত থাকবে তার সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের দ্বারা নির্ধারিত হয়। ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 2। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা 2 হলে এল এর সম্ভাব্য মান 0 এবং 1। কাজে 2 নং কক্ষপথে ডি অরবিটাল থাকতে পারে না, অর্থাৎ টু ডি অস্তিত্ব নাই। বুঝতে পারছি। একটুকু বুঝছি? বুঝছি ভাই। এখন হইলো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের সিকিউতে আসে। ধরো কার্বনের, কার্বনের কয়টা ইলেকট্রন? কার্বনের 6টা, সরি 6টা নয়। দিলাম বলুন কার্বন 6টা। 6টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট লেখি। সংখ্যার সেট লিখো, এটা কিন্তু সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ফর এইচএসসি সিকিউ, কার্বনের 6টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট লিখো। বোঝা গেল প্রশ্নটা? হুম। অলরেডি বুঝছি। আমরা কোয়ান্টাম সংখ্যা শিখছি, এখন তাইলে এটার অ্যাপ্লাই দেখি। তার মানে প্রথমে আমাকে যে জিনিসটা করতে হবে, কার্বনের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস, 1s2, 2s2, 2p, x1, টু। 2p, y1। না এ হলো। এই হইলো কার্বনের ইলেকট্রন বিন্যাস। বোঝা গেল? হুম। এখন প্রথম ইলেকট্রনের জন্য আমরা কোয়ান্টাম সংখ্যার সেট লিখতে হবে। কোয়ান্টাম সংখ্যার সেট বলতে কি, এন, এল, এম, এফ, এই চারটার মান লিখছে বলতে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য। বোঝা গেল? ওকে। বুঝছি। ই1, ই1 দ্যাটস মিন প্রথম ইলেকট্রন। প্রথম ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে? প্রথম কক্ষপথে। প্রথম কক্ষপথ। তার মানে এন এর মান কত আমাদের? 1। 1। আচ্ছা, কোন উপশক্তি স্তরে আছে? উপযুক্ত স্তরে কোন? এস। এস এস, এই হয়। দেখো 1s2 না এস। তাইলে আমাদের হুম। এল এর মান কত? এল এর 0। মান 2। 2 নি না, সরি 0, এস এর মান 0। এবং এল এর বুঝছি। মান যেহেতু 0, এজন্য এম এর মানও 0। আর এস স্প্রিং কোয়ান্টাম সংখ্যা। আমরা প্রথম যে ইলেকট্রনটা সেটার জন্য আমরা প্লাস হাফ ধরে নেই, এবং দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা মাইনাস হাফ ধরি। যেহেতু এটা প্রথম ইলেকট্রনটা, এজন্য আমি ধরে নিলাম প্লাস হাফ। এটার হিসাব বুঝছি? ওকে। হুম। এটা বুঝছি। কিন্তু ভাই এল 0 হলে এম 0 এটা বুঝছি না। এল এর মান এই দেখো, আমরা দেখছিলাম ও। কিন্তু এম ও এর বুঝছি, মানটা এটা হলো, -1 থেকে হিসাব করে দিতেন ইয়েস, মানে 0 হইলে 0 ধরে নিতাম, আর যদি 0 হইলে 0, -1 হতে -1, 0 -1, 0 +1। এইরকম, ইয়েস। বুঝতে পারছি। এখন আসো আমাদের দ্বিতীয় ইলেকট্রন। দ্বিতীয় ইলেকট্রনটা কই আছে? এটাও তো ফার্স্ট কক্ষপথেই। ফার্স্ট অফ অল মানে 1s2 তেই আছে। তাহলে এন এর মান কত? 1। এল এর মান কত? 0। এম এর মান কত? 0 এম এর মানও 0ই। এস এর মান কত? -1/2। মাইনাস হাফ, কারণ প্রথম ইলেকট্রনটাকে আমি প্লাস হাফ ধরছি, যেন দ্বিতীয় ইলেকট্রনটাকে আমি মাইনাস হাফ ধরি। আচ্ছা, এটা বুঝছি। হুম। তখন আসলে তৃতীয় ইলেকট্রন, তৃতীয় ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে? এটা সেকেন্ড। সেকেন্ড মানে এইখানে। হুম। এন এর মান কত? 2। এল এর মান কত? 0। এম এর মান কত? 0। এস এর মান কত? হাফ। ওকে, 4 নং ইলেকট্রন। এন এর মান কত? 2। এল, 0। এম, 0। এস, -1/2।
E5, E5 কই আছে? এই এই যে ফাইভ আছে এইখানে, ইয়ত। 2 নম্বর কক্ষপথই, সঠিক তো 2 নম্বর কক্ষপথ। এইটা আছে, ঠিক আছে না? E5, হুম। আর এটা আছে কি E6, বুঝা গেল? হুম। আচ্ছা, তাহলে যদি আমরা বুঝা থাকি, এন এর মান কত, 2। এল এর মান কত, 1। 1, এম এর মান কত? উম আহ -1 0 1 মনে হয় না কিতা না। বাট এখানে তো একটাই ইলেকট্রন আছে, এমনি একটাই মান বলবো, কি বসেনি? একটাই মান। -1। হুম। এক্স কে আমি নর্মালি আমি ওকে। ধরি, পি এক্স এর ক্ষেত্রে আমি আমি যেটা ধরি আর কি, এটা কিন্তু নির্দিষ্ট কোনো ইয়ে না, বাট আমি ধরি আর কি -1। ওয়াই এর ক্ষেত্রে আমি ধরি এম এর মান 0, দেন হলো জেড এর ক্ষেত্রে আমি ধরি দেন +1। বুঝা গেল? এটা আমি ধরি, এটা হুম। ফিক্সড না কিন্তু, তুমি অন্যটাও ধরতে পারো, কোনো সমস্যা নেই। বুঝা গেল? ওকে। এক্স এর মান কত হোক? এটার মানে হলো হাফ। আচ্ছা, E6, এন এর মান কত? 2। এল এর মান কত? 1। এম এর মান কত? 0। এস এর মান কত? -হাফ। +12। সরি, প্লাস হাফ। বুঝছি এটা? এটা প্লাস হাফ দিছি না নি? হয়, এটা প্লাস হাফ নি? +12, কারণ এটা আছে পি ওয়াই, পি ওয়াই এর মধ্যে তো একটাই ইলেকট্রন আছে। আচ্ছা, বুঝছি এটা? বুঝছি। হুম। ওকে, তখন আরেকটা করে তাইলে এটা ক্লিয়ার হয়ে যাবে। অক্সিজেন, অক্সিজেনের বিক্রিয় কক্ষপথের বা দ্বিতীয় শক্তি স্তর না দিয়ে অক্সিজেনের বিক্রিয়তা স্তরের কোয়ান্টাম সংখ্যার সেট লিখতে। কারণ আমাকে বলছে কি অক্সিজেনের যোজ্যতা স্তরের কোয়ান্টাম সংখ্যার সেট লিখার জন্য, তাহলে অক্সিজেনের ইলেকট্রন লিখো। কয়টা? ওখানে 8টা। 8টা। 1s2, 2s2, 2px, 2py অ্যান্ড 2pz, একটা একটা করে প্রথমে যায়, ঠিক আছে না? তাহলে এখানে কয়টা হলো, হুম। 7টা হয়েছে। 8টা করতে হবে, দেন পরে ইলেকট্রনটা আবার কই এক্স এর আছে? কোন 2। 2। এইটুকু বুঝছি। বুঝছি। তাহলে যোজ্যতা স্তর বলতে কোনটা, এই স্তরের জন্য আমরা কি করতে হবে, কোয়ান্টাম সংখ্যার সেট লিখতে হবে। হুম। বুঝা গেল? বুঝতে পারছি। তাহলে চলো, যোজ্যতা স্তরের প্রথম ইলেকট্রন, যোজ্যতা স্তরের E1, এন এর মান কত? এন এর মান 2। এল এর মান? এল এর মান 0। এম এর মান 0, এস এর মান হাফ। হুম। E2, এন এর মান 2, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান -হাফ। E3, ও এন এর মান কত? ই- কত? E3 2 এন এর 2, মান। এল এর মান কত? হুম। E3 এল এর মান হইব 1। 1, এম এর মান কত? এম এর মান হইব -1 0। না, খালি -1 হইব নি ভাই? আবার কি হইব? আচ্ছা, এর মতো আরেকটা মতো। E4, এন এর মান কত? 2, এল এর মান কত বলো? 2। এল এর মান 2 1 হইব। 1, এম এর মান কত বলো? আচ্ছা, এর আগে 0। বলো, যোজ্যতা স্তরের ক্ষেত্রে আমাদের যে এই যে চতুর্থ ইলেকট্রনটা, E4টা, এটা কোন ইয়েতে হুম। আছে, এক্স এ, ওয়াই এ নাকি জেডে? এটা এক্স এ। এটা ওয়াই এ আছে। তুমি ইলেকট্রন বিন্যাস যখন করছিলা দেখো 2s2, দেন 2px, হুম। 2py, 2pz, তো এখানে কিন্তু দুইটা শেষ, তারপরে একটা, হুম। দুইটা, তিনটা, তার মানে 2 3 হুম। 4, 4 নং কই আছে, 2py আছে না? ও আচ্ছা, বুঝছি। পরে আবার পাঁচ, আরেকটা আইব ইয়েস, এটা। এইটা হলো আবার 6 এক্সট্রা আইব। নম্বর ইলেকট্রন। বুঝছো? যখন রিপিট হইব তখন আইব আবার কি? তখন গেরি আসবে। ওকে, তাহলে এটা বুঝছি ভাই। আছে কি আমাদের ওয়াই তে, তার মানে M0, এস এর মান হলো হুম। +12।
এই জিনিসটাই অনেকে বুঝে না। ই ফাইভ, এন এর মান টু, এল এর মান ওয়ান, এম এর মান প্লাস ওয়ান, এস এর মান প্লাস হাফ, ওয়ান। সিক্স হাফ। এর ওয়ান, এটা ওয়ান না, এটা টু, ওয়ান। হুম। দেখো এম এর মান মাইনাস ওয়ান, কারণ 6 নং ইলেকট্রনটা যুক্ত স্তরে 6 নং ইলেকট্রনটা এগেইন পি এক্স এ আসছে, আর এক্স এর জন্য আমি বলছিলাম আমি এক্স মাইনাস আছে। ওয়ান ধরি। আর দেখো এখন হুম। এস এর মান হবে মাইনাস হাফ, কারণ এখানে আছে দুইটা, প্রথমটার জন্য তো তুমি অলরেডি প্লাস হাফ দুইটা। ধরেই নিছো, এজন্য দ্বিতীয়টার জন্য হুম। মাইনাস হাফ। বুঝছি না? ওকে ভাই, বুঝছি। বুঝছি। তাহলে এই হইলো আমাদের কোয়ান্টাম সংখ্যার সেট, প্লান সেট গঠন করতে হয়। ক্লিয়ার? এবার তুললে এটা। তুলতে পারো। এখন আসলে আমরা কিছু ডেফিনেশন দেখবো। অরবিট কি, অরবিটাল কি, এগুলো আমরা দেখবো। অরবিট নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ইলেকট্রন সমূহ আবর্তনশীল, সেই বৃত্তাকার বা উপবৃত্তাকার পথকে অরবিট বলে। এই অরবিটেরই এনাদার নাম হলো আমাদের কক্ষপথ বা শক্তিস্তর। ওকে, দেন আসে আমরা উপশক্তি স্তর। কোনো পরমাণুর যে কোনো প্রধান শক্তি স্তরকে যতটা স্তরে বিভক্ত করা যায় তাদেরকে উপশক্তি স্তর বলে, যেমন এসপি, ডিএফ ইত্যাদি উপশক্তি স্তর। তে দেখো কোনো উপশক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2 × 12 + 1। একটু আগেই যখন আমরা ইয়েতে বলছিলাম এস এর ইলেকট্রন ধারণ হবে, এগুলো আমি বলে ফেলছি অলরেডি। তারপরে আসি অরবিটাল। কোন উপশক্তি স্তরে যতটি ভাগে বিভক্ত তাদেরকে অরবিটাল বলা হয়, তার মানে উপশক্তি স্তরের ভাগকেই বলা হয় অরবিটাল। বাট আমরা এই ডেফিনেশনটা দিব না, আমরা অরবিটালের ডেফিনেশন দিব এইটা। নিউক্লিয়াসের চারিদিকে শক্তি স্তরের মধ্যে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক, অর্থাৎ 90 থেকে 95%, সেই অঞ্চলকেই বলা হয় অরবিটাল। চাল। প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন দান ক্ষমতা হলো দুইটা। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি এন হয় তাহলে তার অরবিটাল সংখ্যা হলো এন স্কয়ার। এখন আসো নোড। ওকে। নোড কি? নোড হইলো ক্যারি ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বোচ্চ হলে সেটাকে অরবিটাল বলে, আর যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বনিম্ন অর্থাৎ শূন্যের কাছাকাছি সেটাকে বলা হয় নোড। ওকে, প্রধান শক্তি স্তর এন হলে তার অন্তর্ভুক্ত নোডের সংখ্যা হলো n-1। তো চারটি কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য অলরেডি তো আর হইলিছি, এটা দুইবার হইলো কেমনে জানি না। এখন দেখো অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য এইটা নিজ দায়িত্ব দেখা নিও। ঠিক আছে, সব বইতেও আচ্ছা। আছে, সমস্যা নাই। ওকে ভাই। এইটা কিন্তু ডিইউতে আসছিল, ভর্তি পরীক্ষার রিটেন, ডিইউ এডমিশন 2020-21 রিটেনে আসছে। জাস্ট ডায়াগ্রামটা দেখো, এস অরবিটালের আকৃতি বলছিলাম কি আমরা বৃত্তাকার, এইগুলোকে বৃত্তাকার। এখন পি অরবিটালের আকৃতি, পি অরবিটালের আকৃতি কি ছিল আমাদের? ডাম্বেল আকার। এইগুলোকে পি অরবিটাল, এই দেখো পি এক্স, এক্স অক্ষ বরাবর ডাম্বেল টানছি, ডাম্বেল মিনস এইভাবে আর কি আমরা ডাম্বেল। তাহলে এই যে আমার পি এক্স এক্স অক্ষ বরাবর আছে, পি ওয়াই ওয়াই অক্ষ বরাবর ডাম্বেলটা আছে, এই যে ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল, পি জেড জেড অক্ষ বুঝতে বরাবর এটা যেটা ডাম্বেল। ডাম্বেল। আচ্ছা, এখন দেখো ডি অরবিটালের কি বলছিলাম, ডাবল ডাম্বেল। তো ডি জেড স্কোয়ার, একটা ডাম্বেল তো একেই ফেলবে এইভাবে, এটা কিন্তু একসাথে না, আলাদা আলাদা করে ডাম্বেল। দেন এটাকে এইভাবে সার্কেল করে দেওয়া হয় আর কি। দেন দেখো ডি x² - y², তাহলে এই হইলো তোমার এক্স অক্ষ বরাবর তুমি দুইটা ডাম্বেল আঁকবা, x² - y², দেন এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, এই সবগুলোর চিত্র প্র্যাকটিস করতে হবে, এইগুলো কিন্তু রিটেনে আসছে ভিউতে। তারপরে ওয়াই জেড, দেন হলো জেড এক্স। বুঝাইতে পারলাম? বুঝছি। বুঝছি এটা? বুঝছি ভাই। হ্যালো ডি অরবিটাল জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে বুঝছি না, এখানে কি তাই অরবিটালের বুঝি নেই, আবার বলো। সংখ্যা নেই। ওই যে ডি, যে ওর উপশক্তি স্তরে জেড স্কোয়ার ডি জেড স্কোয়ার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি এক্স ওয়াই, এটা কি তাও যে অরবিটাল লাইন ওই যে আগে যে করেছিল। ইয়েস, অরবিটাল। ওই যে আগে যে এখানে শেপ গুলা যে বলছিলাম, এই শেপ গুলো আর কি। দেখো, ওই এখানে লেখা নেই আর কি।
এই যে শেপ গুলা আচ্ছা। বলছিলাম, ডি এর এস এর হয় গোলাকার বা বৃত্তাকার, পি এর হয় তোমার ডাম্বেল আকার, ডি এর হয় তোমার ডাবল ডাম্বেল। এই হইলো আর কি ডাবল চিত্র। ডাম্বেল। তো চিত্রগুলা ট্রাই করো, এগুলা বইতেও পাবা, চিত্র ওকে। সুন্দর করে বইতেও লেখা আছে। এতটুকু বোঝা গেছে? ওকে ভাই, বুঝছি। তো আর আজকে এতটুকু থাকুক।